মোহিনী ও মোনালিসাকে হাত মেলাতে দেখে ফেললো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসার হাত থেকে হলুদের বাটি নিয়ে রশ্মিকা বলতে থাকে, আচ্ছা, হলুদটার কালার এমন কেন গো? বুঝতে পারছি না। হলুদের কালার তো এমন হওয়ার কথা নয়। হলুদটা যখন বেটেছিলাম তখন তো এমন কালার ছিল না, তবে এখন কেন এমন কালার হয়েছে? তখনই মোনালিসা বলতে থাকে, কেন গো রশ্মিকা, কাকিমণি তো আমাকে এই হলুদটাই দিল, যেটা দিয়েছে সেটাই তো আমি এনেছি। আমি তো জানি না, আসলে মনে হচ্ছে হলুদটায় বেশি পানি পড়েছে। এটাই তো বিহানের গায়ে মাখানো হলুদ, বিহানের গায়ে মাখানো হয়েছিল, এটাই নিয়ে যাও। এরপরে দেখা যাবে রশ্মিকা হলুদটা নিয়ে গিয়ে মেঘমালার হাতে দেয়। তখনই মেঘমালা বলতে থাকে, আমি আমি আগে কম্পাসকে হলুদ মাখিয়ে দেব। এরপরে দেখা যাবে একে একে সবাই কম্পাসকে হলুদ মাখাতে থাকে। তখনই পিসিমণি হলুদ মাখিয়ে দেয় আর বলতে থাকে, সত্যি আমাদের বিহানটা একদম লক্ষ্মীমন্ত্র বউ পেয়েছে। এরপরে কম্পাস বিহান ও তার সঙ্গে একসঙ্গে কাটানো মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে, আমাদের সারাটা জীবন যদি এভাবেই কেটে যেত তবে যে কত ভালো হতো। আমি আমি তোমাকে বলে বোঝাতে পারছি না বিহান। আমি আমি তো চাই যে তুমি আর আমি সবসময় একসঙ্গে এভাবেই জুড়ে থাকি, কখনো যেন আমরা আলাদা না হই। এরপরে দেখা যাবে সবাই মিলে হলুদ নিয়ে মাখামাখি করতে থাকে আর খেলতে থাকে। এরপরে দেখা যাবে আড়ালে দাঁড়িয়ে থাকে মাহি ও মোনালিসা। তখনই মোনালিসাকে মাহি বলতে থাকে, মোনাদি, তুমি কি করে সহ্য করছো গো? এগুলো কি সহ্য করা যায়? তুমি কি এগুলো সহ্য করতে পারছো? এদিকে দেখা যাবে কম্পাসকে গোসল করানো শুরু হয়ে যায়। তখনই রশ্মিকা বলে, সত্যি ছোট বৌদি, তোমাকে জাস্ট ওয়াও লাগছে, দেখার মতো লাগছে। তোমাকে দেখে দেখে এতটা ভালো লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই মাহি বলতে থাকে, যত সব আদিক্ষেতা, এসব আদিক্ষেতা আমি আর নিতে পারছি না। মোনাদি, তুমি এসব কেন দেখছো বলো তো? তোমার তো এসব দেখা একদম ঠিক হচ্ছে না। আমার মনে হয় না তোমার এখানে থাকাটা ঠিক হচ্ছে। চলো তো আমরা ওইদিকে যাই। তখনই মোনালিসা বলে, কেন মাহি, এমন করে কেন বলছো? আমি তো আমি তো সবটা মেনে নিয়েছি, যেটা আমার ভাগ্যে ছিল সেটাই হয়েছে। এটা নিয়ে এতটা ভাবার তো কিছু নেই। এরপরে দেখা যাবে এদিকে অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, ঋতুজা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি এমনটা কেন করছো? এমন করে কেন সবার সামনে নিজেকে ছোট করছো? তুমি তো কম্পাসকে মেনে নিয়েছিলে। তুমি তো কম্পাসকে মেনে নিয়ে বিহানের সঙ্গে নতুন করে বিয়ে দিচ্ছ। এখন যদি সেই বিয়েতে তুমি উপস্থিত না থাকো তবে তো সবাই মন খারাপ করবে, তাই না? বিশেষ করে কম্পাস তো ভাববে তুমি হয়তো বা কম্পাসকে মেনে নিতে পারছো না, তার কারণেই তুমি ওখানে যাচ্ছ না। তুমি এমনটা প্লিজ করো না। আর তুমি যার জন্য এভাবে ঘরের এক কোণে বসে বসে কাঁদছো, সে কিন্তু শুধু তোমার সন্তান নয়, সে কিন্তু আমারও সন্তান। আমিও কিন্তু ওকে জন্ম দিয়েছি, তাই আমারও কিন্তু কষ্ট হয়। তোমার কি মনে হয়নি যে আমার ছেলেটা হারিয়ে যাওয়ার পর থেকে সেই কষ্টটা সহ্য করতে না পেরে আমি এরকম অপরাধ জগতে চলে গিয়েছিলাম? তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, প্লিজ অখিলেশ, তুমি আমার ছেলেকে এ নিয়ে কোনো এরকম বাজে মন্তব্য করবে না। কারণ কারণ তুমি যেটা করেছিলে সেটা আমার ছেলে যদি আজকে এখানে থাকতো, আমার বিশ্বাস ও মেনে নিতে পারতো না, ও কিছুতেই মেনে নিত না। এরপরে অখিলেশ বলে, ঠিক আছে, তুমি যখন যে এটা এটা শুনতে চাইছো না, তখন আমি বলবো না, কিন্তু আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এভাবে নিজেকে ঘরবন্দি করে রেখে এভাবে চুপচাপ বসে থেকো না। প্লিজ ওখানে যাও। ওখানে হলুদটা প্রায় এখন শেষই হয়ে এসেছে। হলুদটা শেষ হয়ে গেলে আবার বিকেল বেলায় বিয়ে। তুমি প্লিজ এখন একটা কম্পাস ও বিহানের পাশে দাঁড়াও, ওদের সঙ্গে গিয়ে কথা বলো। এভাবে যদি তুমি আড়ালে থেকে যাও তবে তো ওরা কষ্ট পাবে, তাই না? এরপরে দেখা যাবে ঋতুজা বলতে থাকে, তুমি যাও, আমি ছবিটা তুলে থুয়ে আসছি। এরপরে দেখা যাবে ঋতুজা ছবিটা বুকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আজকে আজকে তুই কোথায় আছিস? আমি কিছুই জানি না। ঠিক তখনই ঋতুজার কানে দেখা যাবে প্রান্তিকের কণ্ঠস্বর ভেসে আছে। এরপরে ঋতুজা জানালার কাছে গিয়ে দেখতে পায় যে প্রাচীন টপকে ভেতরে প্রবেশ করছে প্রান্তিক। তখনই ঋতুজা অবাক হয়ে যায় আর বলতে থাকে, প্রান্তিক এভাবে ভেতরে ঢুকছে কেন? ও কি কিছু আন্দাজ করতে পেরেছে, কিংবা কিংবা কোনো সমস্যা হয়েছে যার কারণে ও এভাবে ঢুকছে? আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। এদিকে দেখা যাবে বিহান ও কম্পাসকে নিয়ে প্রতিযোগিতায় নেমেছে দুটি টিম। সবাই মিলে বিহান ও কম্পাসকে দিয়ে কথা বলাচ্ছে আর সবাই হাসাহাসি করছে। এরপরে বিহান কথা বললে কম্পাস রেগে যাচ্ছে, কম্পাস কথা বললে বিহান রেগে যাচ্ছে। এরপরে কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে পেয়েছেন, এটাই আপনার ভাগ্য। তখনই বিহান বলে, হ্যাঁ, আমার গায়ে হলুদ ছোঁয়ানো, হলুদ মেখে তোমার রূপটা এত সুন্দর হয়েছে, তাই তো আমি ভাগ্যবতী, তাই না? এরপরে দেখা যাবে এভাবে সবাই মিলে মজা করতে থাকে।
তখনই কম্পাস বলতে থাকে, আমার আর ভালো লাগছে না, সবসময় লেকফুল করে কথা বলছে। এরপরে এরপরে দেখা যাবে আড়াল থেকে সবটা দেখে রাগে ফেটে পড়ে মোনালিসা। মোনালিসা কিছুতেই এসব কিছু মেনে নিতে পারে না। মোনালিসা মনে মনে বলতে থাকে, আমি তোকে শেষ করে দেব কম্পাস। এই জায়গাতে আমার থাকার কথা ছিল, তোর নয়। তুই যেভাবে থেকে গেছিস ওখানে আমি থাকতাম, তুই না। ঠিক তখনই দেখা যাবে পিসিমণি এসে অরিনকে বলতে থাকে, কি ব্যাপার, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তা তোর বউটা কোথায়? শুনলাম তোর থেকে বয়সে অনেক বড়, বউটাকে দেখা দেখি নতুন বউ এভাবে লুকিয়ে রেখেছিস কেন? তখনই অরিন রেগে যায় আর বলতে থাকে, যারা তোমাকে নেমন্তন্ন করে এনেছে তাদেরকে জিজ্ঞেস করো না, তাদেরকে বলো, দেখতে পাচ্ছ কোথাও আমার বউকে এখানে আসতে দেওয়া হয়েছে? ওকে কোনো রিচুয়ালে রাখা হয়েছে? কোথাও রাখা হয়নি। ওকে তো কেউ মেনে নেয়নি, তাই তো ওকে ওকে কেউ কোনোটাতে অ্যাটেন্ড করতেই দিচ্ছে না। এরপরে দেখা যাবে সবাই অরিনের চিৎকার শুনে চুপ হয়ে যায়, অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যাবে অরিন অনেক রকমের কথা বলতে থাকে পিসিমণিকে আর বলতে থাকে, যারা তোমাকে এখানে নেমন্তন্ন করে ডেকে এনেছে তুমি তাদেরকে জিজ্ঞেস করো, তারাই দেখিয়ে দেবে। আমাকে জিজ্ঞেস করছো কেন? আমাকে জিজ্ঞেস করে একদম আমার সময় নষ্ট করবে না। এই বলে অরিন সেখান থেকে চলে যায়। তখনই দেখা যাবে পিসিমণিকে পিসিমণিকে রুদ্র এনে বিহানের পাশে বসায় আর বলতে থাকে, প্লিজ পিসিমণি, তুমি তো বিয়ে খেতে এসেছো, তুমি বিহানের বিয়ে খেতে এসেছো, বিহানের বিয়ে নিয়ে চিন্তিত থাকো, অন্যের বিয়ে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তখনই মেঘমালা বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছে, আজকে না হয় কোনো রকম কোনো কথা না হোক, আজকে না হয় আমরা সবাই মিলে মজা করি, বিহানের বিয়েতে আমরা সবাই মজা করি। আপনার আপনার পিসিমণি, আপনার কম্পাসকে পছন্দ হয়েছে তো? তখনই পিসিমণি বলে, হ্যাঁ কম্পাসকে আমার খুব পছন্দ হয়েছে, ও তো একটা লক্ষ্মীমন্ত্র মেয়ে, ওকে আবার পছন্দ না হয়ে যেতে পারে কোথাও? কি যে আমি আমি না পছন্দ করে থাকতে পারি? ওকে তো সত্যি আমার অনেক পছন্দ হয়েছে, কম্পাসের মতো মেয়ে হতেই পারে না। আর ওর বউটাকে একটু দেখতে চেয়েছিলাম, বলেছিলাম নতুন বউটাকে একটু দেখি। এরপরে দেখা যাবে বিহান কম্পাসকে বলে, কম্পাস, তুমি ভেবো না যে সত্যি সত্যি আমাদের বিয়ে হচ্ছে, তাই তুমি আমার থেকে দূরে দূরে থাকবে, আমার সঙ্গে দেখা করো বলছি। আমি আমি ঘরে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব, তুমি কিন্তু আমার ঘরে এসো। এরপরে দেখা যাবে তখনই সবাই মিলে বিহান ও কম্পাসকে বলতে থাকে, সত্যি তোমাদের তোমাদের প্রেম তো আর ধরছে না। এরপরে দেখা যাবে বিহান ও কম্পাসকে ঘরে নিয়ে গেলে তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে মোনালিসা। মোনালিসা রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে, আমি কিছুতেই এটা মেনে নেব না। ঠিক তখনই শ্রেষ্ঠা এসে বলে, মোনা, আজকে তো হলুদটা হয়ে গেল, চল এখন আমরা বাড়ি ফিরি, না হয় আবার সন্ধ্যায় আসবো। তখনই এ কথা শুনে মোনালিসা বলতে থাকে, মা তুমি যাও, আমি আমি একটু পরে আসছি। তখনই শ্রেষ্ঠা বলে, আবার একটু পরে কেন? দুজনে একসঙ্গে চলে গেলেই পারতাম। তখনই মোনালিসা বলে, প্লিজ মা তুমি যাও, আমি আমি একটু পরে আসছি, বেশি সময় লাগবে না, একটু সবার সঙ্গে কথা বলে মজা করে তারপরে যাই। তখনই শ্রেষ্ঠা বলে, ঠিক আছে, সময় মতো চলে আসিস, দেরি করিস না, আবার তো সন্ধ্যায় বিয়েতে আসতে হবে, তাই না? এরপরে দেখা যাবে সেখান থেকে চলে যায় সবাই। তখনই মোনালিসা সেই ছেলেগুলোকে ফোন করে আর বলতে থাকে, তোমরা কি কাজ ঠিকঠাক করছো? ঠিকঠাক ভাবে এগোচ্ছে? তখনই ছেলেগুলো বলে, হ্যাঁ ম্যাডাম, চিন্তা করবেন না, কাজ একদম ঠিকঠাক ভাবে এগোচ্ছে, সময় মতো কাজ হয়ে যাবে। এরপরে দেখা যাবে এদিকে এদিকে মোনালিসার ফিট করা লোকগুলো রান্নার কাজে কাজে লেগে যায়। এদিকে প্রান্তিক আড়াল থেকে সমস্ত কিছু লক্ষ্য করতে থাকে আর বলতে থাকে, এদেরকে চোখে চোখে রাখতে হবে, এদেরকে কেমন যেন সবিতের মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে, কোনো রকম কোনো গন্ডগোল থাকতেই পারে, কারণ এদেরকে তো বিশ্বাস করা যায় না, এরা তো বাইরের মানুষ, তাই না? এরপরে দেখা যাবে সবাই মিলে কাটাবাছা করছে। তখনই তখনই প্রান্তিককে এসে কাঁধে হাত দেয় ঋতুজা। ঋতুজা বলতে থাকে, প্রান্তিক, এখানে কি করছো বাবা? কি হয়েছে? তোমার তো ভেতরে থাকার কথা, তোমাকে নেমন্তন্ন করা হয়েছে, তুমি ভেতরে থাকবে, এখানে কেন দাঁড়িয়ে আছো? তখনই প্রান্তিক বলে, ও কিছু না, আসলে একটু একটু দেখছিলাম। তখনই দেখা যাবে ঋতুজা বলে, এখানে কি দেখছিলে? সত্যি করে বলো তো, কোনো কিছু হয়েছে কিনা? তখনই প্রান্তিক বলে ওঠে, আসলে আসলে আমার মনে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটতে চলেছে, এই লোকগুলোকে কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। এদিকে মাহি মোনালিসাকে মোনালিসাকে নিজের ঘরে নিয়ে আসে মোহিনী। নিজের ঘরে নিয়ে এসে দরজা আটকে দিয়ে বলতে থাকে, আমি তোমার পাশে আছি মোনালিসা, আমি তোমাকে কখনো কখনো দূরে ঠেলে দেব না, আমি তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করব। তোমার যখন যে হেল্পের প্রয়োজন তুমি শুধু আমাকে জানাবে, মনে করে আমাকে জানাবে, আমি সমস্ত কিছু করে দেব। তখনই মোনালিসা বলে, আমি আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম তুমি যদি আবার কিছু মনে করো, তাই তোমাকে জানাইনি। তখনই দেখা যাবে মোহিনী বলে, আসলে এ বাড়িতে যাকেই আমি শত্রু দেখি আমার মনে হয়
তার লক্ষ্য আর আমার লক্ষ্য একটাই, তাই আমি তাকে সাহায্য করি। তোমার বন্ধু তো মাহি আর অরিন। তখনই মোনালিসা বলে, বন্ধু? কিসের বন্ধু? আমাকে তো মাহি কোনো কাজে সাহায্য করতে পারে না, শুধু ওই খবরাখবর দেয়। আর অরিন তোমাকে বিয়ে করার পরে থেকে ও তো আমার কোনো কাজেই আসে না, আগেও কখনো আসতো না, শুধু একটু হেল্প করতো ও খবর দেওয়ার কাজে, তাছাড়া অন্য কিছু নয়। তখনই দেখা যাবে এদিকে ঋতুজা প্রান্তিককে বলতে থাকে, প্লিজ প্রান্তিক বলো, বলো আমাকে কি হয়েছে, তুমি এখানে কোনো কিছু আন্দাজ করতে পেরেছো? তখনই প্রান্তিক বলে, না আসলে সেরকম কিছু না। ঠিক তখনই প্রান্তিকের মাথা ঘুরে ওঠে আর ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখনই ঋতুজা বলতে থাকে, কি হয়েছে প্রান্তিক, তুমি এরকম ঢলছো কেন, কি হয়েছে, শরীরটা খারাপ লাগছে? তখনই প্রান্তিক বলে, না ওসব কিছু না, আসলে আসলে কেমন যেন একটু লাগছে, কেমন যেন গিল্ট ফিল হচ্ছে। তখনই দেখা যাবে ঋতুজা বলতে থাকে, আচ্ছা তোমার কি মনে নেই ছোটবেলার কথা, তুমি কি আমাকে বলতে পারো না তোমার ছোটবেলাটা কোথায় কাটিয়েছিলে, কিরকম করে কাটিয়েছিলে? এদিকে দেখা যাবে মোহিনীকে মোনালিসা সমস্ত কিছু বুঝিয়ে দেয়। মোহিনীকে মোনালিসা বলতে থাকে, কিভাবে কিভাবে কি করতে হবে, তার সঙ্গে যে মোহিনীর যোগাযোগ আছে সেটা যেন কেউ জানতে না পারে। মুক্তি, অভিজ্ঞান দত্ত, মাহি, অরিন, কেউ না, কাউকে যেন সে না জানায়। তখনই মোহিনী বলতে থাকে, না কেউ জানবে না, তুমি যেভাবে চাইবে ঠিক সেভাবেই হবে, কিন্তু তুমি আমাকে তোমার পাশে রেখো। তখনই তখনই মোনালিসা বলে, ঠিক আছে আমি তোমাকে নিজের পাশে রাখবো, চিন্তা করো না, আমি তোমাকে সমস্ত কিছুতে হেল্প করব, তুমিও আমাকে হেল্প করবে। তুমি যদি আমাকে হেল্প করতে পারো তবে একটু আমার ভালোই হয়। তখনই মোহিনী বলে, হ্যাঁ মোনা, আমি তোমাকে পুরোপুরিভাবে হেল্প করব, কিন্তু কেউ কখনো বুঝতে পারবে না যে আমাদের দুজনের মধ্যে এতটা বন্ডিং আছে, এতটা বন্ডিং তৈরি হয়ে গেছে, কেউ কখনোই জানতে পারবে না। এরপরে দেখা যাবে তখনই কথা শুনে মোনালিসা বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছো। এদিকে এদিকে ঋতুজা বলতে থাকে, তোমার শরীরটা খারাপ করছে কেন, কোনো সমস্যা হচ্ছে হলে ভেতরে চলো, ওখানে গিয়ে জল খাবে, একটু রেস্ট নেবে, দেখবে শরীরটা ভালো লাগছে। তখনই প্রান্তিক বলে, না ওরকম কিছু না, কিছু হবে না আমার, আমি আসবো, আমি পরে আসবো, আমি নিমন্ত্রণ রক্ষা করতে অবশ্যই আসবো। তখনই ঋতুজা হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি আসবে তো? তখনই প্রান্তিক বলে, হ্যাঁ আমি সত্যিই আসবো, কিন্তু আপনি আমাকে দেখে এমনটা কেন করেন, আপনি কেন এমনটা অস্থির হয়ে ওঠেন? তখনই এ কথা শুনে ঋতুজার মুখ বন্ধ হয়ে যায়, ঋতুজা চুপ হয়ে যায় আর বলতে থাকে, সেরকম কিছু না, এমনিতেই তোমাকে দেখলে আমার নিজের ছেলের মতোই তো লাগে, তোমরা তো সবাই একই বয়সী তাই না, তোমাকে দেখলে মনে হয় আমার আরেকটি ছেলে। তখনই প্রান্তিক বলে, আমার তো মা নেই, আমার তো বাবা নেই, আমার কেউ নেই, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তাই তাই মায়ের ভালোবাসা কেমন বুঝতে পারি না, কিন্তু আপনার কাছে এলে কেমন যেন অস্বস্তি লাগে, কেমন যেন একটা ফিল হয়। তখনই এ কথা শুনে ঋতুজা অবাক হয়ে যায়। এরপরে দেখা যাবে প্রান্তিক চলে গেলে তখনই ঋতুজা পিছু পিছু যেতে থাকে। ঠিক তখনই দেখা যাবে গুন্ডাগুলো বলতে থাকে, ওরা এখানে কেন এসেছিল, আমাদের সাবধানে থাকতে হবে, মনে হচ্ছে কোনো ডাউট করেছে, কোনো ডাউট করতে দিলে চলবে না, আমাদের আমাদের সময় মতো যতক্ষণ না আমরা কাজটা হাসিল করছি ততক্ষণ এখানে এভাবেই কাজ করে যেতে হবে। এদিকে দেখা যাবে মাহিক মোনালিসা মোহিনীকে সমস্ত কিছু বুঝিয়ে দেয় আর বলতে থাকে, আমরা ঠিক এভাবেই কাজ করব। তখনই মোহিনী বলে, আচ্ছা তুমি কি কম্পাস কিনে কিছু ভেবেছো, কিছু করতে চাচ্ছ? তখন এই কথা শুনে মোনালিসা বলতে থাকে, সময় হলেই সবটা জানতে পারবে, এখন অত কিছু জানার কোনো প্রয়োজন নেই। তখনই মোহিনী বলে, ঠিক আছে মোনা, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই করব, চিন্তা করো না, আমি তোমার পাশে ছিলাম, পাশে থাকবো। আমি তোমাকে বলতে চেয়েছি বারবার যে মোনা, আমি তোমার পাশে থাকতে চাই, কিন্তু আমি তোমার সঙ্গে সেভাবে কথা বলার সুযোগটাই পাইনি। এরপরে দেখা যাবে মোনালিসা বলতে থাকে, এবার এবার কম্পাস তুই বুঝবি এই মোনালিসা দত্তের সঙ্গে লাগার কি ফল হতে পারে। এদিকে দেখা যাবে কম্পাসকে বউ সাজিয়ে দিতে থাকে রশ্মিকা ও মেঘমালা, সঙ্গে থাকে অঞ্জনা। অঞ্জনা বলতে থাকে, আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। তখনই কম্পাস বলতে থাকে, মা তুমিও যে না কি বলো? তখনই তখনই দেখা যাবে অঞ্জনা বলতে থাকে, হ্যাঁ আমি একদম একদম ঠিক বলছি, তোকে দেখে সত্যি অনেক সুন্দর লাগছে। এরপরে দেখা যাবে তখনই মেঘমালা বলতে থাকে, আন্টি দেখুন তো আপনার মেয়েকে সাজানো হয়েছে কিনা, নাকি কোনো কিছু বাদ আছে? তখনই অঞ্জনা বলে, না মা, আমার মেয়েটা একদম পুতুলের মতো, আমার মেয়েকে আর কিচ্ছু দিতে হবে না, ও অনেক সুন্দর লাগছে, ওকে অনেক সুন্দর লাগছে, ওকে এই শাড়িটাতে একদম ফুটে উঠেছে। তখনই দেখা যাবে চোখ থেকে কাজল ছুঁয়ে কম্পাসকে দিয়ে বলতে থাকে, কারো নজর না লাগুক। এই বলেই দেখা যাবে কম্পাসকে জড়িয়ে ধরে অঞ্জনা, খুশি হয়ে যায় কম্পাস সহ সবাই সবাই খুশি হয়ে যায়।